2019 সালের 26শে মার্চ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবসে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের যাত্রা শুরু হয়। এবং এই যে যাত্রা শুরু অর্থাৎ উদ্বোধনটা হয় কার হাতে জানেন? আমাদের আপার হাতে। মোবাইল ব্যাংকিংয়ের মতো তুলনামূলক একটা ছোট কোম্পানি উদ্বোধন করতেছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। বাপরে বাপ! তখন মার্কেটিং করা হচ্ছিল এভাবে যে নগদের 51% শেয়ার হচ্ছে পোস্ট অফিসের অর্থাৎ ডাক বিভাগের। তখন অনেকে জিজ্ঞেস করতেছিল এটা কি তাহলে সরকারি সেবা নাকি? তো বলতেছে না, এটা সরকার মানে ক্লিয়ার করছিল গভর্নমেন্ট, এটা সরকারি সেবা না, এটা মালিকানার অর্ধেকের বেশি অর্থাৎ 51% এর মালিকানা জাস্ট সরকারের হাতে, মানে সরকার বলতে ডাক বিভাগের হাতে। তো পরবর্তীতে আওয়ামী লীগের আমলে বিভিন্ন মন্ত্রীরা বলতেছিল যে না, ডাক বিভাগের সাথে নগদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে কোনো চুক্তি না, এদের লাইসেন্সের সমস্যা আছে, তারাই দুনিয়ার অভিযোগ করছিল। সেই টাইমে একটা ভিডিও বানাইছিলাম মোবাইল ব্যাংকিং নিয়ে, যে মোবাইল ব্যাংকিং, আপনি মোবাইল ব্যাংকে বিকাশ বলেন, রকেট বলেন, উপায় বলেন, শিওর ক্যাশ বলেন, বা যত টাইপের মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো আছে, তাদের মাঝখানে এক্সট্রা মানি বা ই মানি প্রিন্ট করার সুযোগ আসলে নাই। এটা ব্যাখ্যা করছিলাম কেন কিভাবে, শুধুমাত্র বলছিলাম যে নগদ ব্যতিক্রম। নগদ কিভাবে ব্যতিক্রম, কেন ব্যতিক্রম, আর এই ব্যতিক্রমতা কাজে লাগিয়ে কিন্তু নগদ শত শত জাল টাকা ছাপাইছে, ছাপাই মার্কেটে ছেড়ে দিছে। এটা যেহেতু হয়তো উদ্বোধনই করছে কে, আমাদের আপা, তাহলে বুঝতেই পারতেছেন এই কোম্পানির পিছনে বড় ধরনের শক্তি আছে। সেজন্য মানে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এই কোম্পানির লাইসেন্সের ঠিক ছিল না, পোস্ট অফিস 51%-এর শেয়ার আছে সেটা দাবি করছিল, সেটারও কোনো পেপার ওয়ার্ক ছিল না। মানে যা যা দাবি করতেছে বেশিরভাগই ভুয়া, তারপরেও এই কোম্পানি চলতেই ছিল। ইভেন জাল টাকা ছাপাইছে কয়েকশো কোটি টাকার। তো কিভাবে সেটা রান করতেছিল, বা এটা কিভাবে কাজ করতেছিল, বা নগদ জাল টাকা ছাপালোই কিভাবে, সেই মেকানিজমটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উদ্বোধনের দিন এই 10,000 টাকা আমাকে দিয়েছিলেন। আপনার এই আশীর্বাদ আজকে আপনি আমাদের সম্মাননা দিলেন যে 10,000 কোটি টাকা কোম্পানি, এবং এটা আপনার আশীর্বাদ ছাড়া কোনোদিন সম্ভব হতো না। মোবাইল ব্যাংকিং কাজ করে কিভাবে, এটা ওই যে ভিডিও রেফারেন্স বললাম সেখানে আলোচনা করছিলাম। এখানে ছোট করে তবু আরেকবার বলি, যে দেখবেন যে যতগুলো মোবাইল ব্যাংকিং এরকম কোম্পানি আছে প্রত্যেকটাই কোনো না কোনো ব্যাংকের সাথে কানেক্টেড। যেমন বিকাশ ব্র্যাক ব্যাংক, এম ক্যাশ ইসলামী ব্যাংক, তারপর রকেট ডাচ বাংলা ব্যাংক, উপায় ইউসিবি ব্যাংক, এরকম প্রত্যেকটা কিন্তু একটা ব্যাংকের সাথে কানেক্টেড। এবং দেখেন যখন আপনি ফোনে টাকা ঢোকাবেন বা সেন্ড মানি করবেন বা মোবাইল রিচার্জ করবেন, মিটারে টাকা তুলবেন, মানে যত টাইপের লেনদেন করবেন আপনার একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। এই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে অনেকটা যে আমাদের টাকার যে ইউনিক একটা নাম্বার থাকে, প্রত্যেকটা টাকার উপরে ইউনিক একটা নাম্বার, কোনো টাকার সাথে কোনো টাকার নাম্বার ম্যাচ করবে না, এটা হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বারটা ওরকম ইউনিক। অর্থাৎ ব্যাংকের সাথে লেনদেনের প্রত্যেকটা এখানে পেমেন্ট এখানে ওখানে ডিসক্লোজ করা হয়, যে আপনার টাকা যেন হেরফের না হয়। কারণ মোবাইল ব্যাংকিংয়ে তো ওখানে ধরেন আপনার, আমি একটা ফেক অ্যাকাউন্ট বানালাম কোম্পানি হিসেবে, সেখানে আমি লিখে দিলাম যে আমার কাছে এখন 1,00,000 টাকা আছে, ব্যালেন্স অ্যাপে ঢুকে আমি কোডিং টোডিং করে হ্যাকট্যাক করে জাস্ট লিখে দিলাম আমার কাছে এখন 1,00,000 টাকা আছে, তাহলে কি 1,00,000 টাকা আমার কাছে চলে আসবে? অ্যাকচুয়ালি এরকম হতো না, কারণ এই ব্যাংকের সাথে ট্রানজ্যাকশনদের লেনদেন একদম সিকিউর ছিল। তখন ওই ভিডিও বানানোর সময় বলছিলাম যে নগদ এখানে ব্যতিক্রম, কারণ নগদ কোনো ব্যাংকের সাথে কানেক্টেড ছিল না। নগদ কার সাথে কানেক্টেড ছিল? পোস্ট অফিসের সাথে, ডাক বিভাগের সাথে। এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, দেখবেন পোস্ট অফিসে আপনি সঞ্চয়পত্র খুলতে পারবেন, সেখানে টাকা রাখতে পারবেন, কিন্তু এদের কিন্তু কোনো পেমেন্ট গেটওয়ে নাই। যে ব্যাংক যেরকম এরকম ট্রানজ্যাকশনগুলো ডিল করবে, এরকম ডাক বিভাগের কিন্তু কোনো এরকম পেমেন্টের কোনো আলাদা কোম্পানিও নাই, বা তাদের এরকম কোনো মেকানিজম নাই। আবার তাহলে ডাক বিভাগকে এখন সরকার বলতে পারে যে আচ্ছা তুমি নগদের সাথে ডিল করছো, তাদের তুমি এরকম একটা কোম্পানি ক্রিয়েট করো, বা এরকম কোনো একটা ফ্যাসিলিটি যেন দিতে পারো, বা এই টাকার ট্রানজ্যাকশনগুলো তো হিসাব রাখতে হবে। আইন অনুযায়ী ডাক বিভাগ এই কাজটা করতেও পারতো না। বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেটর যে ল আছে সেগুলো এটা সাপোর্ট করতো না, মানে তারা করতে পারবে না। তাহলে ভাবেন যে এটা অনেক সদর প্রসারী পরিকল্পনা করে এটা তৈরি করা হয়েছে, যে আমার ধান্দায় আছে এখানে আমি 2 নাম্বারই করবো, আমি ওই জন্য কোনো ব্যাংকের সাথে লেনদেনই করিনি, আমি করছি কি একটা আর্থিক প্রতিষ্ঠান পোস্ট অফিসের সাথে, যাদের এরকম কোনো পেমেন্ট গেটওয়ে নাই, মানে যার মাধ্যমে আমি সবগুলো এই ট্রানজ্যাকশনগুলো সিকিউর হবে, হিসাব থাকবে যে আমার কত টাকা আসতেছে, কত টাকা লেনদেন হচ্ছে। এটার কোনো ওরকম মানে আমি যে প্রতিষ্ঠানের সাথে এই অন্যান্য যে মোবাইল ব্যাংকিং একটা ব্যাংকের সাথে কানেক্টেড, নগদের ক্ষেত্রে এরকম কিছুই নাই। এবং এটা যে নাই, এর জন্য কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। আর বললাম যে নগদের এটা টার্গেটই হয়তো ছিল যে এরকম আমরা 2 নাম্বারই করবো, এখান থেকে আমাদের ধান্দায় হচ্ছে টাকা কিভাবে সরানো যায়। তারা এই যে দেখলো বলতে তারা তো জানে যে এখানে তো আমার টাকার হেরফের করার একটা সুযোগ আছে। তারা এই সময় করলো কি, এক্সিম ব্যাংকের কাছ থেকে 500 কোটি টাকার একটা লোন নিল। নগদ এখন এক্সিম ব্যাংকে বলতেছে আমরা আমাদের ব্যবসা সম্প্রসারণ করবো, আমাকে লোন দেন। ঠিক আছে, নর্মাল কোনো প্রতিষ্ঠান ব্যবসা সম্প্রসারণ করতে চাবে। এখন আমি যখন লোন নিতে চাবো, লোনের বিপরীতে আমাকে তো কোনো অ্যাসেট দেখাতে হবে, যে আমার এই অ্যাসেট আছে, আপনি এই অ্যাসেটের ধরেন 60 থেকে 70% পর্যন্ত লোন দেওয়া হয়, যে বাই চান্স যদি আমি লোনটা পরিশোধ করতে না পারি, তাহলে ব্যাংক এসে আমার অ্যাসেটটা বিক্রি করবে বা অ্যাসেটটা নিয়ে যাবে।
নর্মালি তো লোনের মেকানিজম এইভাবে কাজ করে। তারা অ্যাসেট কি দেখাইছে জানেন? ধরেন আপনাদের যাদের আপনার আমার নগদে কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে যে টাকা আছে তারা দেখাচ্ছে এই দেখেন আমাদের অ্যাসেট। পুরা বাংলাদেশের যত লোকজন আছে সবার যে টাকা আছে, আসলে নগদের অ্যাকাউন্টে কি আমাদের একটা মানি ব্যাগের মতো না, ওটা ই ওয়ালেট। মানে আমি মানি ব্যাগে টাকা রাখছি, সেটা আমি ফোনে টাকা রাখতেছি। এখন আপনার মানি ব্যাগের টাকা যদি কেউ বলে যে এটা আমার অ্যাসেট, আমাকে লোন দেন, এটা খুব হাস্যকর শোনাবে না? এক্সিম ব্যাংকের সাথে নগদ এই কাজটাই করছে, তারা 500 কোটি টাকা লোন নিছে। লোন নিয়ে কিছুদিন পর তারা সেই লোনটা শোধ করতে পারে নাই। কত টাকা শোধ করতে পারে নাই জানেন? 317 কোটি টাকা শোধ করতে পারে নাই। এখন এক্সিম ব্যাংক এসে বলতেছে যে বাবা টাকা দাও, কিন্তু নগদ তো এর কাছে তো নাই, তার মানে এই টাকাটা কি হলো এটার কিন্তু কোনো খবর নাই। মোট কথা টাকাটা গায়েব হয়ে গেছে, টাকাটা মেরে দিছে, হয়তো বিদেশে পাচার করছে, লন্ডারিং করছে বা কি হয়েছে জানি না। এরপরে এক্সিম ব্যাংক এসে বলতে চাচ্ছে তোমার যে অ্যাসেট আছে সেখান থেকে আমি 317 কোটি টাকা নিয়ে গেলাম, তাহলে নগদ বলতে ঠিক আছে নিয়ে যান। অ্যাসেট কোনটা? এই যে আপনার আমার যে নগদে ধরেন অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটাতে অ্যাসেট তারা দেখাইছিল, যদি আইন অনুযায়ী এটা অ্যাসেট দেখানো যায় না, নগদ সেটাই করছিল। তাহলে ভাবেন যে আমার নগদে এখন 5,000 টাকা আছে, এরকম অনেকজনের এই তো টাকা আছে, এই টাকাটা কমে যাওয়ার কথা না? কারো না কারো কমে যাওয়ার কথা, কোনো না কোনো অ্যামাউন্ট কমে যাওয়ার কথা। 317 কোটি টাকা এখান থেকে এক্সিম ব্যাংক নিয়ে গেছে। কিন্তু মজার বিষয় কি জানেন? কারো অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই কমে নাই। কারণ কি? এই যে তারা যে টাকাটা নিয়ে গেল, যে এখানে তো এই টাকাটা নিয়ে গেল, এই লেনদেনের ট্রানজাকশনটা চেক করতে কি কোনো একটা গেটওয়ে যে কোম্পানি থাকতো, যেগুলো অন্যান্য মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকগুলো করে থাকে, তারা করতো। কিন্তু এখানে তো পোস্ট অফিস, তার মেকানিজমই নাই। ওই জন্য তারা টাকা ঠিকই নিয়ে গেছে এক্সিম ব্যাংক, কিন্তু এখানে নগদ করছে কি, অ্যাপের কোডিং করে সবাইকে দেখেছে আচ্ছা আপনার 5,000 টাকা ছিল, এখন শো করতেছে আপনি 5,000 টাকা আছে, আপনি খরচ করেন, সমস্যা নাই। মানে তারা এই যে ই মানি, ইলেকট্রনিক মানি, যেটা আমরা এই ফিজিক্যালি মানি ধরতে পারতেছি না, ফিজিক্যালি মানির যে নাম্বার থাকে, তাদের তো ওরকম মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে যে নাম্বারের সিস্টেম, তারা তো ওটাকে বাইপাস করে ফেলছে। মানে তাদের হয়তো ওরকম কোনো গেটওয়ে নাই, যেটা ওই পোস্ট অফিসের কথা বললাম আর কি। তো তারা এরকম অনেকগুলো টাকা, যেগুলো অলরেডি 317 কোটি টাকা তারা ভুয়া দেখাইছে যে সবার অ্যাকাউন্টে আছে। বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু এটার বিরুদ্ধে কোনো সেরকম কোনো স্টেপই নেয় নাই। তাহলে ভাবে যে এই যে 317 কোটি টাকা সরানোর পরেও 317 কোটি টাকা আমার আপনার নগদ অ্যাকাউন্টে আছে, তার মানে কি বোঝাচ্ছে? এই টাকাটা কই থেকে আসলো? তারা এক্সট্রা দেখাচ্ছে, মানে এটাই তো জাল টাকা। এটা বলতে পারেন ডিজিটাল জাল টাকা, ইলেকট্রনিক জাল টাকা, যে তারা এরকম ইমানি ছাপায়া দেখাচ্ছে যে না এরকম ঠিক আছে। আর সরকার আরও কি করছে, এদের তারও প্রমোট করছেন। যেমন ধরেন এই সরকারি যে ধরেন বিভিন্ন উপবৃত্তির টাকা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়, তাদের সাথে আপনি নগদের সাথে সরকার চুক্তি করছে যে এই টাকাটা আমরা নগদের মাধ্যমে দেবো। মানে নগদকে তো উদ্বোধনী করতেছে আমাদের আপা, সেখান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্টের একটা মানে পলিটিক্যাল একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে। এই যে এদের লাইসেন্স ঠিক নাই, এদের পেমেন্ট গেটওয়ে ঠিক নাই, এরা এরকম আমাদের টাকা, আমাদের মানি ব্যাগের টাকা নিয়ে তারা লোন নিচ্ছে, সেটার সমস্যা। তারপরে এরা জাল টাকা বানাচ্ছে, এগুলোর জন্য আওয়ামী লীগ সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। তারা এই শত শত কোটি টাকা এরকম জাল টাকা অনলাইনে ছেড়ে দিচ্ছে। এখন এই জাল টাকা এরকম ছাড়লে কি হয় সেটার জন্য আলাদা একটা ভিডিও আমি রেফারেন্স দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন যে এটা আমাদের ধীরে ধীরে কি ক্ষতি করে। আমাদের ইনফ্লেশন বাড়িয়ে দেবে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে, তো ডে বাই ডে হয়, এটা তো একদম রাতারাতি হয় না। এসব তো বাজে প্রভাব আমজনতাকে সাফার করতে হচ্ছে। তো ভিডিও কেমন লাগলো জানাতে পারেন, এবং অর্থনৈতিক বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলাদা একটা প্লেলিস্ট করা আছে, সেখানে অর্থনীতির অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও পাবেন, সেগুলো দেখতে পারেন, সেগুলোতে মন্তব্য জানাতে পারেন। এই ভিডিওতে মন্তব্য জানাতে পারেন কেমন লাগলো। থ্যাংকস দেখার জন্য।